ভাষা আন্দোলনের অগ্রনায়ক আব্দুল মতিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। আগামীকাল বেলা 12টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তা ঢাকা মেডিকেল কলেজে দান করা হবে। ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, বিএনপি চেয়ারপারসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শোক জানিয়েছেন। আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। রাষ্ট্রভাষা আন্দোলন ভাষা আন্দোলনের অন্যতম অগ্রনায়ক আব্দুল মতিন মারা গেছেন। খবর পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছুটে আসেন রাজনীতিক, বুদ্ধিজীবী ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন। তারা আজীবন সংগ্রামী মানুষটি জীবনভর দেশের জন্য যে ত্যাগ করেছেন, জাতি শ্রদ্ধা ভরে তা স্মরণ করবে বলে উল্লেখ করেন। এই ভাষা আন্দোলন করা হয়েছিল বলেই আমরা স্বাধীনতার সংগ্রামটা করতে পেরেছিলাম। তার অবদান চিরাচরিত হয়ে থাকবে এবং স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি কৃষক, মজুর, কামার, কুমার, সুতার, মেহনতি মানুষের সংগ্রামে অনড় থেকেছেন, অবিচল থেকেছেন। ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুতে দেশ আরো একজন অভিভাবককে হারালো বলে মনে করেন নানা শ্রেণী পেশার মানুষ। অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবার জন্য আমাদের সে প্রজন্মকে উদযাপিত করেছিলেন। আমরা সেই প্রজন্মের মানুষ হিসেবে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির স্বার্থে এই মানুষগুলোর স্মৃতি রক্ষার্থে যা কিছু করা সম্ভব তাই করা দরকার। বৃহস্পতিবার বেলা 12টায় সব স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্দুল মতিনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর তার ইচ্ছা অনুযায়ী মরদেহ ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দান করা হবে। তার সব সময় ছিল জনগণের মুক্তি, জনগণের ভালো, জনগণের সুযোগ সুবিধা, এই বিষয়ে সে আকাঙ্ক্ষা করত এবং সবসময় সব মানুষকে সেইটা করার জন্য, আগায় নেওয়ার জন্য কাজ করার আহ্বান জানাতো। এটাই তার মূল উদ্দেশ্য ছিল। দীর্ঘ চিকিৎসা শেষে 88 বছর বয়সে মারা যান ভাষা আন্দোলনের অন্যতম এই সৈনিক। এরপর তার চোখের কর্নিয়া দান করা হয় সন্ধানী চক্ষু হাসপাতালকে। ব্রেইন স্ট্রোক হওয়ায় 19 আগস্ট থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন পুনর্গঠিত বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আব্দুল মতিন। 3 অক্টোবর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ফখরুল ইসলাম, RTV, ঢাকা। ভাষা আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন। 1952 সালে তার নেতৃত্বে 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্র ও সমাজ সম্পর্কিত বেশ কয়েকটি বইও লিখেছেন তিনি। ভাষা আন্দোলনের এই প্রাণপুরুষের কথা জানাচ্ছেন নাইমা মৌ। 1952 উত্তাল ঢাকা। বাংলা ভাষার দাবিতে গড়ে ওঠা আন্দোলন ছড়িয়ে গেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত আর রাজপথে। আর সেই আন্দোলনে সামনের সারিতে একজন, তিনি আব্দুল মতিন। সেদিন বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিনের নেতৃত্বে 144 ধারা ভেঙে মিছিল করেছিল ছাত্র জনতা। এতে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম বরকত, রফিক জব্বার সহ অনেকে। সেদিন আব্দুল মতিনের এমন সাহসী সিদ্ধান্তের পথ ধরেই পরবর্তীতে অর্জিত হয় ভাষার দাবি। রাষ্ট্রভাষা নাই, একটা রাষ্ট্র হচ্ছে, তার ভাষা নাই। কি আশ্চর্য ব্যাপার! রাষ্ট্র করছেন না কেন? না রাষ্ট্র করবেন না, নাকি জিন্নাহ সাহেবের কোনো মতলব আছে? রাজনীতি ও আব্দুল মতিন যেন দুটো সমার্থক শব্দ। 50-এর দশক থেকেই হয়ে ওঠা ভাষা মতিন ছাত্র অবস্থাতেই বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধেও পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। 1926 সালের 3 ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার এক কৃষক পরিবারে জন্ম নেন আব্দুল মতিন। বর্ণমালায় হাতেখড়ি হয় মায়ের কাছে। 1932 সালে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় দার্জিলিংয়ে। সেখানে 1943-এ এন্ট্রান্স পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে IA পাশ করে 1945 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে সেখান থেকেই গ্র্যাজুয়েশন ও মাস্টার্স করেন। লড়াই সংগ্রামের পাশাপাশি নানা গ্রন্থ রচনা করেছেন তিনি। আব্দুল মতিনের চেতনা, রাজনীতি, দর্শন ও সত্তা ফুটে উঠেছে তার লেখা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য, জীবন পথের বাঁকে বাঁকে, গণচীনের উৎপাদন ব্যবস্থা ও দায়িত্ব প্রথা প্রভৃতি বই থেকে। 43-এর পরে আমার একটা খায়েশ ছিল, আমি আর্মিতে যাব। তার মৃত্যুতে দেশের যে ক্ষতি হলো তা কোনোদিনই পূরণ হবে না। তবে যতদিন থাকবে বাঙালি আর বাংলা ভাষা, ততদিনই চিরস্মরণীয় হয়ে থাকবেন ভাষা সৈনিক আব্দুল মতিন।
নাইমা মৌ, RTV, ঢাকা। ভাষা সৈনিক আব্দুল মতিন চিরতরে চলে গেলেও হতাশ না হয়ে বীর বাঙালিকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে গেছেন। বাংলা ভাষা জাতিসংঘে স্থায়ী ভাষা হবে এমনটাই স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন আর ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোর কথা তিনি জানিয়ে গেছেন কিছুদিন আগে RTVকে দেওয়া সাক্ষাৎকারে। আরো জানাচ্ছেন AR বাদল। ভাষার মাস ফেব্রুয়ারি এলেই আদর বেড়ে যেত এ ভাষা যোদ্ধার। সভা সেমিনারে দেয়া হতো সম্মাননা, অর্থ অনুদান। বার্ধক্যে শরীর চলে না, তবুও তাকে সম্মানিত করা অনেকেরই অনেক চেষ্টা। কারণ ভাষা মতিন ছিলেন ভাষা আন্দোলনের প্রাণ। পাকিস্তানি শাসকের উর্দু ভাষার দাবির প্রথম প্রতিবাদ করেছিলেন এ ভাষাবীর। স্মৃতিতে ফিরে গেলেন সেই উত্তাল দিনগুলোতে। জিন্না সাহেব আমাদের নেতা, উনি বললেন আমাদের হবে একটা রাষ্ট্রভাষা, সেটা হবে উর্দু অ্যান্ড নো আদার ল্যাঙ্গুয়েজ। তখন আমি উঠে দাঁড়ালাম, তো বললো যে এনি হাউ আমরা এটা করব জবরদস্তি। আমি বললাম যে না, এটা হবে না, এটা আপনি করতে পারবেন না, পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট। এই তো যাত্রা শুরু হলো। বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করার জন্য ভাষা পাঠ, গবেষণা ও প্রতিনিয়ত অধ্যয়নের উপর জোর দেন তিনি। বই পাঠ করা দরকার, বই কেনা দরকার, রাখা দরকার। সুতরাং আমাদের সাহিত্যিকরা লিখতে আরম্ভ করেছে, তারাও সাবলক হয়ে উঠছে, তারা লিখবে। জাতিসংঘে স্থায়ী ভাষা হিসেবে স্বীকৃতি পাবে বাংলা মায়ের বাংলা ভাষা। শান্তিময় হয়ে উঠবে দেশ ও বিশ্ব, এমন স্বপ্ন প্রতিনিয়ত দেখতেন তিনি। আমাদের কাজগুলো আমাদের করে যেতে হবে, নিরলস ভাবে করে যেতে হবে, হতাশ হলে চলবে না। আমরা চাই যে স্থায়ী হিসেবে তাকে আরম্ভ করবে জাতিসংঘ। ভাষা মতিন বেঁচে থাকবেন বাংলা বর্ণমালায়, মানুষের প্রাণে, কণ্ঠে, শুদ্ধ উচ্চারণে, সারা বাংলায় সবখানে। আপনারা দীর্ঘজীবী হন এবং আমাদের লেখার গতি আরো তীব্র হোক। AR বাদল, RTV, ঢাকা। ঈদ ও পূজার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। তবে আজও ঢাকা ছেড়েছেন অনেকে। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শফিকুল আলমের তোলা ছবিতে রিপোর্ট করছেন জাহিদ রহমান। পূজা ও ঈদের ছুটি মঙ্গলবার শেষ হওয়ায় বুধবার ঢাকায় ফিরেছেন অনেকেই। পথে পথে ঝক্কি ঝামেলা আর বাড়তি ছুটি যোগ না করতে পারায় হতাশার শুরু ছিল কারো কারো কণ্ঠে। 3 দিনের ছুটি ছিল তো, আর পূজা একদিন 4 দিন, যার কারণে শর্ট টাইমে চলে আসতে হলো। ভালো লাগতেছে আবার খারাপ লাগতেছে, মানে খুব কষ্ট। খারাপ লাগতেছে যে আরো 2 দিন থাকে আসতে পারলে ভালো হতো। চাকরি করতে হলে ডিউটি করতে হবে। চলে আসলাম যে কাজ কাম শুরু হবে, রাস্তাঘাট জাম হতে পারে, এজন্য। যারা অফিস কিংবা পড়াশোনার কাজে ঈদের 2 দিন পর ফিরলেন, তাদের চোখে মুখে ছিল আনন্দের পাশাপাশি প্রিয়জনকে ছেড়ে আসার বেদনা। একটু খারাপ লাগছে, আব্বা আমাকে ছেড়ে আসছি তো, তাই। স্কুল কলেজ তো খোলাই আছে, স্কুলে যেতে হবে। ছুটি শেষ, কালকে অফিসে জয়েন করতে হবে। আমি সবার জন্য খুবই কষ্ট লাগছে। ঈদের পরদিন লঞ্চে উঠে বুধবার ভোরে যারা ঢাকায় পৌঁছেন, তাদের দুঃখটা যেন একটু বেশি। মজা হয়েছে, খুব ভালো হয়েছে। সবার সাথে পূজা কাটিয়ে গ্রামের বাড়ি থেকে ফিরলাম। খুব ভালো পূজা কাটালাম এবং সব ছুটি শেষ, ফিরতে বাধ্য আবার সেই ব্যস্ততায়। এদিকে নানা কারণে ঈদের ছুটিতে না গিয়ে এখন যারা গ্রামের বাড়ি যাচ্ছেন, লঞ্চ ও বাস টার্মিনালে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। জীবনের ঝুঁকি নিয়ে উঠতে হয়েছে ট্রেনে। ফ্যামিলির সবাইকে নিয়ে একসঙ্গে যাওয়া যায় না, অনেক প্রবলেম হয়, যার কারণে আমরা সবাই ঈদের পরে যেতে। এখন তো ভিড় আছে, তারপরে যেতে হবে না। এত ভিড়, সে টিকিট পাওয়া অনেক মুশকিল। এখন বাসে করে চলে যাব, এটা কোনো উপায় নেই। এছাড়া ঈদের ছুটির সঙ্গে 2 দিন বাড়তি ছুটি মিলেছে যাদের, প্রিয়জনদের সঙ্গে আরো কিছু সময় কাটিয়ে তারা ফিরবেন আগামী শনিবার। নারীর টানে যারা বাড়ি ফিরেছিলেন ঈদে, তারাই আবার কর্মব্যস্ততা যোগ দিতে রাজধানীতে ফিরে আসছেন। আবার হয়তো প্রাণচঞ্চল রাজধানী ফিরে পাবে তার পুরনো রূপ। কমলাপুর রেল স্টেশন থেকে জাহিদ রহমান, RTV। রাজধানীতে হাসপাতালের সামনে কোরবানি পশুর হাট ইজারা দেয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হককে ক্রিমিনাল বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর হাটের কারণে দুর্ভোগ হওয়ায় রোগী ও তাদের স্বজনের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। বাইজিদ আহমেদের রিপোর্ট।
আন্ত মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের আগে রাজধানীর শেরেবাংলা নগরের নিউরো সায়েন্স ও পঙ্গু হাসপাতালের সামনে কোরবানি পশুর হাট ইজারা দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে অ্যাম্বুলেন্স চলাচলে অসুবিধা সহ ভোগান্তিতে পড়ে ওই এলাকার বেশ কটি হাসপাতালের রোগী, তাদের স্বজন ও চিকিৎসকরা। অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা সালাউদ্দিনকে ইজারা দিয়ে পশুর হাট বসানোর নেপথ্যে নায়ক ডিসিসি উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা BM